হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর হাসিখুশি। চলুন, আমি সৌম্য মুখার্জি অশ্বরী চ্যানেলে আপনাদের সঙ্গে আজ বুধবার মাঝে মধ্যে তালগোল পাকিয়ে যায়। একদিনকে মানে বুধবারের দিন গল্প বলছি বলছি আজকে সোমবার। যাই হোক, আজ বুধবার। চলুন আমি প্রথমে ইয়াসিনের ঘটনায় চলে যাই। এই ইয়াসিন ছেলেটি পূর্ব বর্ধমানে থাকে। ভিডিওটা আমাকে দুবার করে করতে হচ্ছে। আগের বারে করেছিলাম, সম্পূর্ণ ডিলিট করতে হলো কারণ আওয়াজ আসছিল। বাড়িতে কাজ হচ্ছিল, সেই কাজ বন্ধ করে আমি আবার ভিডিও করতে বসলাম। তো শুনুন, ইয়াসিন পূর্ব বর্ধমানে থাকে। এখন বর্তমানে ও কাজের সূত্রে গুজরাটে থাকে। তো ও যখন ক্লাস 10-এ পড়তো, তখন ওর সঙ্গে এই ঘটনাটা ঘটে। সেই ঘটনাটা আমাকে জানিয়েছে। ঘটনাটা আমি আপনারা শুনুন। ও বলছে ও 10ম শ্রেণীর ছাত্র। বাড়িতে ওর আব্বা, আম্মু, ওর ঠাম্মা আর ওর দিদি, এই। তো বলছে যে আমাদের তো গ্রাম্য গ্রাম্য এলাকা। আমার বাবা একটা বাছুর কিনেছিল, বকনা বাছুর, মানে সাইজে একটু বড়। তা মা একদিনকে সকালবেলায় বলছে, ওই 8টা সাড়ে 8টা বাজে, যে ইয়াসিন, তুই গরুটাকে নিয়ে যা ওই পুকুরে, একটু ওর গাটা ধুয়ে, হুম, খুঁটোটা মাঠের মধ্যে বেঁধে দিয়ে ও ঘাস খাক, কিছুক্ষণ বাদে তুলে নিয়ে আসিস। তো ইয়াসিন বলছে ঠিক আছে। তো ও তো চলে গেছে। এবার গিয়ে সেই খুঁটো হাতে তো গেছে পুকুরের ধারে, রাস্তা পার হয়ে মাঠের মধ্যে পুকুরটা। তো দেখছে ওখানে পুকুরের পাশে তাল গাছ ছিল। সেই তাল গাছটা কাটা হয়েছিল। তো তাল গাছের গুড়িটা এরকম ছোট ছোট গুড়ি এরকম পড়ে আছে। তো দেখছে ওর পাড়ারই আরেকজন দাদা, সিনিয়র, সে হিন্দু, নাম হচ্ছে শিশিরদা। ওকে খুব রেসপেক্ট করে, কিন্তু একসাথে খেলাধুলোও করে। পাড়ার ওই ক্রিকেট পিচে খেলে, ফুটবল খেলে। তো সে ওই তাল গাছের গুড়িটা গড়িয়ে গড়িয়ে নিয়ে আসছে পুকুরের সামনেটায়। তারপর যে, হ্যাঁ গো শিশিরদা, তুমি ওই তাল গাছের গুড়ি এরম গড়ি গড়ি আনছো কেন গো? তারপর যে, হ্যাঁ রে, স্নান করবো। তারপরে এত সকালে স্নান করবে? হ্যাঁ, এখন তো সবে এই তো 9:45 মতো বাজে। তারপরে হ্যাঁ ভাই, এই যাবো, এক জায়গায় যাবো। তা বলছে আচ্ছা, এক জায়গায় যাবে। তা ইয়াসিন বলছে আমি তো যতদূর জানি সিদ্ধা কোনো কাজকর্ম করে না, বা চাকরি বাকরিও পায়নি। তা ওই যেতে পারে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে। তা ওই পুকুরের নিচে দাঁড়িয়ে ওই তাল গাছের গুঁড়িটাকে সেট করছে, ওই কাদার মধ্যে ওখানে সেট করে ওখানে বসে, যাতে গায়ে সাবান টাবান দিতে পারে। বলছে আমি ওই বাছুরের খুঁটোটা মাঠের মধ্যে পুঁতে ওই শিশিরদার সাথে গল্প করছি। তা শিশিরদা ওই হাঁটু সমান জলে নেমে এরকম হাতে পায়ে জল লাগাচ্ছে। তারপর যে, ও শিশিরদা, এত সকাল সকাল স্নান করে তুমি মানে যাবেটা কোথায়? তখন উপরে উঠে এসছে। উপরে উঠে বলছে, ভাই তোকে একটা কথা বলি। তো বলছে হ্যাঁ বলো। তো বলছে শোন ভাই, তুই তো এখন তো, তোর অল্প বয়স, তুই খাবে মাধ্যমিক পরীক্ষার্থী, তোর বয়স হবে। তো বয়স যখন হবে, তখন যদি কোনোদিন তুই ভালোবাসিস, তাহলে ভাই এমন ভালোবাসা বাসিস না যে যার জন্য তোকে তো প্রাণটা দিতে হবে। তো এই বলছে, আমি তখন কিশোর বয়স, আমি কি মাথা মুন্ডু বুঝি বলুন দাদা। আমাকে বলছে, আমি ঠিক ব্যাপারটা বুঝলাম না, আমি কি বলছো গো তুমি? বলে ঠিকই বলছি। এই পুকুর পাড়ের যখন আসবি, তখন এই আমার কথাটা তোর মনে হবে। তোকে যে কথাটা আজকে আমি বললাম তুই মিলিয়ে নিস। তো বলছে যে, কি জানি। তো বলছে যে শিশিরদা ওই ওখানে বসে সাবান মাখছে, আবার পুকুরে যে ডুবাচ্ছে, আবার উঠছে, আবার গায়ে লাইফ বয় সাবান মাখছে, লাইফ বয় সাবান আর একটা ওই কাঁচের শিশিতে সর্ষের তেল ছিল। তা একটা লোক ওই অগ্রহায়ণ বা পৌষ মাসের প্রথমে, বা বলুন তো মানে কতক্ষণ জলে থাকতে পারে? বলছে 2-5 মিনিট গ্রামের লোকেরা পুকুরে নেমে স্নান করে, ডুব দিয়ে উঠে যায়, এ করে। আর যে সাবান মাখে তারা তো আর 2-4 মিনিট দেরি হয়। কন্টিনিউ সাবান মেখেই যাচ্ছে, মাথায় গায়ে ওই লাইফ বয় সাবান মাখছে, আবার পুকুরের মধ্যে নামছে, আবার চুবিয়ে উঠছে, আবার ওই তালের গুড়িটার পরে বসে আবার সাবান মাখছে, আবার চুবাচ্ছে। তা স্নান টান শেষ হলো, এবারে উপরে উঠে এসছে। উপরে উঠে এসে এই গাটা মুছে সর্ষের তেলের শিশি থেকে তেল নিয়ে হাতে পায়ে এরম মাখছে। তা আমি বলছি যে, ও শিশিরদা, তা তুমি এতবার করে স্নান করছো কেন? এই একবার সাবান মাখছো আবার ডুবাচ্ছ, একবার সাবান মাখছো আবার ডুবাচ্ছ, কি ব্যাপারটা কি তোমার? তো বলছে, আরে ভাই, স্নানটা ভালো করে নিলাম, অনেক দূর যেতে হবে তো। তো বলছে, অনেক দূর যেতে হবে?
তো কি জানি কোনো হয়তো আত্মীয় স্বজনের বাড়ি যাবে নাকি কোনো কাজের খবর টবর আছে যাবে, আমি আর তো কিছু বলিনি। তো দেখলাম গা হাত পা মুছে, তা আমাকে বললো ভাই, পিঠে চাপড় দিয়ে বললো ভাই আসি রে, হ্যাঁ ভালো থাকিস। তা দেখছি শিশিরদা মাঠের আল ধরতে ধরতে যাচ্ছে, ওই দিকটাতেই বাড়ি। কিন্তু বিকেলে খেলাধুলো একসাথেই করি পাড়ার মাঠে। তো শিশিরদা চলে গেল, আবার দূরে গিয়ে আমাকে হাত দেখাচ্ছে, ভাই ভালো থাকিস, ওই দূর থেকে বলছে ভাই ভালো থাকিস। তো হয়ে গেল ঝামেলা, চলে গেছে। আমি বাড়িতে এসেছি, গরুর গাটা ধুয়ে টুয়ে দিয়েছি পুকুরের জলে নেমে, গরুর খুঁটো পুঁতে দিয়ে এসেছি, এসে নিজের জামা কাপড় তো ভিজেছে, এবার সেগুলোকে জল ধোয়া করে মেলে দিয়েছি, মেলে টেলে দিয়ে শুকনো জামা কাপড় পরেছি। কিছুক্ষণ বাদে মা বলছে যা গরুটাকে এবার তুলে নিয়ে আয়। আবার মাঠে গরুটা আনতে গেছি। এইবার যখন খুঁটোটা তুলেছি, মানে কাম করেছে, বোম পড়ার মতো একটা আওয়াজ হলো। আমি এই কি, তা আমাদের বাস রাস্তাটা দূর থেকে করে দেখা যায়। আমি দেখছি একটা বাস এরম, মানে আমাদের এই দিকটা ঘেঁষতে ঘেঁষতে, রাস্তার এক কোণা ঘেঁষতে ঘেঁষতে দুটো গাছ উপড়ে ফেলে দিল, মানে পেঁপে গাছটা, কলা গাছ কি ছিল, উপড়ে ফেলে দিয়ে কোনো রকম ঘেঁষে দাঁড়ালো। আর হই 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 করে লোক ছুটছে। আমি ওই গরুর দড়িটা ধরে মানে টানতে টানতে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে এসে ঊর্ধ্বশ্বাসে ওই দিকে দৌড়েছি। এবার এই বাস রাস্তার দিকে দৌড়চ্ছি, তখন সবাইকে জিজ্ঞাসা করছি কি হয়েছে গো, কি হয়েছে গো। তখন কেউ কেউ বলছে যে ও দাদা কি হয়েছে, ও চাচা কি হয়েছে। সবাই বলছে শিশিরের অ্যাক্সিডেন্ট হয়েছে, শিশিরের অ্যাক্সিডেন্ট হয়েছে, শিশিরের অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে শিশিরদের সাথে তো এই তো মানে ঘন্টাখানেক, ঘন্টা দেড়েকও হয়নি, শিশিরদা চলে গেল। আমি গরুটাকে স্নান করালাম, তারপরে কুটো পুঁতে বাড়িতে গেলাম, নিজের জামা কাপড় মেললাম, ধুলাম, তা শুকনো জামা কাপড় পরে তারপরে কতক্ষণ দেরি হয়েছে, এ তো 1.5-2 ঘন্টারও ব্যাপার না। তো শিশিরদের অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? তা দৌড়তে দৌড়তে আমি তো গেছি দাদা, গিয়ে যা দেখলাম, মানে আমার হাত পা থরথর থরথর করে কাঁপতে লাগলো। দেখছি শিশিরদার মাথাটা, মানে একটা মানুষের মাথা যেরকম ফুটবলের মতো হয়, তাদের মাথাটা ক্যাম্বিস বলের মতো হয়ে গেছে, একটা ক্যাম্বিস বলের মতো, ঘিলু ফিলু সব বেরিয়ে গেছে। বলছে মানুষের কোল যে কি জিনিস সেটা কোনো ওপেন আমি দেখলাম, মানে বেরিয়ে এসছে বাইরে। আর চোখের, চোখটা, মানুষের চোখ দেখতে লাগে যেন চোখ এইটুকুটুকু চোখ এইরকম, বা কারোর একটু বড় চোখটা, কিন্তু চোখ যে কত বড় হতে পারে সেই ঢেলাটা পুরো বেরিয়ে এসেছিল, এত বড় ঢেলা চোখে, পুরো বাইরে ছিটকে বেরিয়ে এসছে। আমি দেখি এক পায়ে জুতো, আর এক পায়ে, এক পায়ে চপ্পল পরা আছে, আর এক পায়ের চপ্পল অনেক দূরে, আর হাতটা, বাহাতটা এইরকম এরকম টেরা ভাবে, জানি না ভেঙে গেছে কিনা। বলে ওই দেখে আমার গা হাত পা তত্তর তত্তর করে কাঁপছে। আমি চায়ের দোকানে গিয়ে বসে পড়েছি। বলে দেখুন দাদা, তখন আমার কিশোর বয়স, আমার তো রক্তের জোর থাকা দরকার, কিন্তু আমার সে জোর পাচ্ছি না। আমি আরও কেন পাচ্ছি না আমি আজকে বুঝতে পারি, যে সেদিন যে ওই যে ঘন্টা দেড়েক আগে আমার সাথে কথাবার্তা হলো, তারপরে তার এই অবস্থা, আমি তো চিন্তাই করতে পারছি না। তারপরে ওখানে চায়ের দোকানে বসে আমি আলোচনা শুনছি, সবাই বলছে, বলে আরে সাইকেল নিয়ে অনেকক্ষণ এসছে, এসে এখানে চা খেলো, তা একবার করে বেঞ্চে বসছে, একবার করে উঠে রাস্তার দিকে যাচ্ছে, একবার বেঞ্চে বসছে রাস্তায়। তা চায়ের দোকানের দাদা জিজ্ঞাসা করছে কি হলো কি, তোমার কি শরীর খারাপ নাকি, তা একবার বসছো একবার উঠছো। তা বলছে না না, ওই পাটা ঝিম ধরে যাচ্ছে তো ওই জন্য। আসলে ও ট্রাই করছে কখন বাসটা আসবে, চলন্ত বাসের তলে ওর মাথাটা ঢুকিয়ে দেবে। এবার সামনের চাকা কি পিছনের চাকা উঠে গেছে আমি জানি না, মনে হচ্ছে যা ডেসক্রিপশন দিচ্ছে পিছনের চাকা উঠেছে ওর মাথায়, তাহলে ওইরকম ভাবে চেপটে যাবে না। বলছে পুরো মাথাটা এতটুকু হয়ে গেছে ক্যাম্বিস বলের মতো। বলে কিছুক্ষণ বাদে পুলিশ টুলিশ এলো, এসে সেই বডিটাকে তো বস্তার মধ্যে নেওয়া হলো, আর ওই বেলচা দিয়ে তুলতে হলো, চিন্তা করো, পোস্টমর্টমে নিয়ে গেল। বলে আমি বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে মাকে বলেছি, মা বলে তুই ওসব দেখতে গেছিস কেন। তখন মাকে বলছি, মা একটু আগে ঘন্টা দেড়েক আগে আমার সাথে কথা হয়েছে, সেইভাবে সুইসাইড করবে কেন। তারপর আমাকে বলছে কি যে আমি তুমি এত চান করছো কেন, বলছে আমি অনেক দূরে যাব তো তাই। এইসব কথা আমাকে বলেছে বলো তো। আমি তো চিন্তাই করতে পারছি না, আমার ঘাত পা কাঁপছে। বলে যাই হোক এরকম তো হলো। তারপরে আমার তো বলেছি যে আমি তখন মাধ্যমিক পরীক্ষার সময়, আর মানে আমার বেশি সময় নেই, মানে এই ঘটনাটা যখন হয়েছে তার মাস দেড়েক বাদে আমার পরীক্ষা। আমি বিকেল 3টের সময় কোচিনে গেছি, স্যারের কোচিনে পড়তে। এবারে কোচিনে পড়তে গেছি না, 3টের থেকে 4টে পর্যন্ত পড়েছি, হঠাৎ হু হু করে সাইরেন দিয়ে সে অ্যাম্বুলেন্সের মতো কি একটা গাড়ি সে ঢুকলো, ঢুকেই লাশটাকে নামালো, মানে পোস্টমর্টম করে চলে এসছে ওদের ওই ইয়েদের বাড়ির সামনে, শহীদদের বাড়ির সামনে। বাড়ির থেকে কেউ বেরোলেও না, না ওর বাবা না ওর মা,
হ্যাঁ, পাড়ার ছেলেরা রেডি ছিল, খাটিয়া পাটিয়া রেডি করেছিল, ওই বস্তা ভর্তি অবস্থা, ওই অবস্থায় নিয়ে শ্মশানের দিকে চলে গেল। তো স্যার বললো আজকে আর পড়াবো না, এরকম একটা মর্মান্তিক ব্যাপার, হ্যাঁ তোমরা আজকে বাড়ি যাও, কালকে পড়াবো। তো আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে এবার সন্ধ্যাবেলা পড়তে বসেছি। পড়তে বসে ওই 7টা মতো বাজে, আমার আমার পেচ্ছাপ চেপে গেছে, আমি বাথরুমে যাব। আমাদের বারান্দা থেকে আমাদের বাথরুমটা হাত 10 বার দূরে। এবার অর্ধেকটা আমি নেমে এসছি, বাথরুমের সামনে দেখছি আমাদের ওই মেইন দরজার করে ওখানে শিশিরদা দাঁড়ানো। এবারে আমি ঘরের মধ্যে আমার আম্মুকে দেখতে পাচ্ছি, মানে মাকে দেখছি, কিন্তু মাকে ডাকতে পারছি না, আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। আমি না পাচ্ছি পিছোতে, না পাচ্ছি এগোতে, বারান্দায় উঠতে, আমার শক্তি শেষ। ভাগ্যি বলো আমার ঠাকুমা বারান্দায় এসে আমাকে বলছে, এই ইয়াসিন তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন, সঙ্গের মতো বলছে। তখন আমার ধরে জল এসছে, আমি এক লাফ দিয়ে বারান্দায় উঠে গেছি, ওর ঠাম্মা বলে। বলছি কী হয়েছে, মা বেরিয়ে এসছে, কী হলো তোর? বলে ও মা আমার পেচ্ছাপ পেয়েছে, তুমি শিগগিরই বাথরুমের সামনে আমাকে দাঁড়াও। বলে কেন? বলে আমি শিশিরদাকে দেখেছি দরজার সামনে দাঁড়িয়ে থাকতে। বলে কি বলিস তুই? তা বলে হ্যাঁ মা আমি দেখেছি, তুই বিশ্বাস করো। এবার তো মহা ফাপড়ে পড়ে গেছে রে মা, এটা আচ্ছা ঝামেলা হলো। এবার সেই বলছে আমার মা দাঁড়িয়ে থাকে, বাথরুমের দরজা খোলা, আমি পেচ্ছাপ করি, তারপরে মার সাথে আমি ঘরে চলে যাই। তারপরে রাত্রিবেলায় যখন শুয়েছে, রাত্রি যখন শুয়েছি, মার ধারে মা আর বাবা শুয়ে আছে, মাঝখানে ঢুকে গেছি, ঢুকে যে ওখানে শুয়ে আছে। তা বলছে এই ইয়াসি তুই এত বড় দামড়া ছেলে, তুই এখানটাতে শুলি কেন? বলে ও মা আমার ভয় করছে। বলে ঠিক আছে বাবা থাক, তুই যদি ভয় লাগে তুই এখানে শুয়ে থাক। কেন ওসব দেখতে যাস, এ করতে যাস? বলছে এবারে দুপুরবেলায় পরদিনে মা ভাত এরকম দিয়েছে আমাকে, আমি ভাত খেতে পারছি না। আমার ওই মাথার ঘিলু, তারপরে ওই যে সেই কলজে টলজে সব চোখের সেই ঢেলা বেরম বেরিয়ে এসছে, আমার ওইগুলো দেখছি আর গায়ের মধ্যে গোলাচ্ছে। আমি মাকে হাত জোর করছি, মা আমি খেতে পারবো না, আমার বমি পাচ্ছে। তখন বলছে ঠিক আছে তোকে খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। বলে মা আমার মুখে ভাত দিয়েছে, ভাত চিবোতে পারছি না, চিবোতে গেলে মনে হচ্ছে বমি হয়ে যাবে। আমি বললাম মা তুমি আমাকে ছাতু গুলে দাও। গ্লাসে ছাতু গোলা সেই জল খেয়ে ডকডক করে গিলে আমি শুয়ে পড়লাম। জানেন, আমার নিত্য দিন এই সমস্তগুলো হতে থাকলো। তখন মা ওই ইমাম সাহেবের কাছে গেছে, তা বলেছে আসলে ও খুব কাছের থেকে দেখেছে, মানে এটা আসলে কি জানেন তো, এগুলো অনুভব। ওই যে দাঁড়িয়ে থাকতে দেখছে, ওটা কিন্তু ওর মনের একটা ইয়ে, ওই অনুভবে ও মনে হচ্ছে কিছু দেখছে। ঠিক আছে, তাই এটা ঠিক আছে, এই তাবিজটা আমি দিয়ে দিলাম, ওটা কোনো ব্যাপার না। তখন মা বলেছে না বাড়ি টাড়ি যদি বন্ধন করতে হয় বা কিছু, এরম ছেলে এরম দেখছে, তা তারা সব বলছে না না এসব করা লাগবে না, আসলে ওটা একটা মনের অনুভূতি, ওখানে দাঁড়িয়ে ছিল তো বাচ্চা ছেলে ভয় পেয়ে গেছে, এই তাবিজ দিয়েছি ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, ওসব করার দরকার নেই, বাড়ি বন্ধন করার দরকার নেই। তো বলে ঠিক আছে, বাড়ি বন্ধন করার দরকার নেই তো নেই। তো আবার ওই বলছে আমার রোজ এইরকম ঝামেলা শুরু হতে লাগলো। আমি সন্ধ্যেবেলায় কিছুতেই থাকতে পারতাম না, আমি এখানে দেখছি শিশিরদাকে দাঁড়িয়ে আছে, কোনো সময় দরজার কাছে, কোনো সময় দেখছি জানলায়। হ্যাঁ, আমার তো মহা মুশকিল হয়ে গেল। এইবার আমি কিছুতেই বাড়িতে বোঝাতে পারছি না যে আমি এরকম দেখছি। তো তারপরে যাই হোক, এরকম করতে করতে আমি বলেছিলাম যে এটা পরীক্ষার 1.5 মাস আগের ঘটনা। তো পরীক্ষা আমার চলে এসছে। এবারে আমাদের স্কুলে সিট পড়েছিল জানেন, ওই আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে। তো 5 কিলোমিটার দূরে, তা বন্ধুদের সাথে সাইকেলে করে আমি যাচ্ছি, সেন্টারে পৌঁছেছি। যেখান দিয়ে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, ওখানে যে জায়গাটা অ্যাক্সিডেন্টটা হয়েছিল বা সুইসাইডটা করেছিল, সেই জায়গা দিয়ে যখন পার হচ্ছি না, আমার গায়ের মধ্যে গুলিয়ে উঠেছে। আর পরীক্ষা সেন্টারে পৌঁছেছি, আমাকে খাতা দিয়েছে, রোল নাম্বার সমস্ত লিখেছি, প্রশ্নপত্র দিয়েছে, তখন আমার হাত কাঁপছে। তখন যিনি শিক্ষক ছিলেন তিনি এসে গার্ড ছিলেন, জিজ্ঞেস করছেন যে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? তার মানে স্যার খুব নার্ভাস লাগছে, একটু জল খাবো। তারপরে যাও বাইরে জল আছে খেয়ে আসো। বলে আমি সোজা নিচে চলে আসলাম। হ্যাঁ, ফার্স্ট ফ্লোর থেকে নিচে চলে এসে নিচে চোখে মুখে জল দিয়ে জল খেয়ে আবার গেলাম। যে পরীক্ষা আমি দিয়েছি, কিন্তু আমার শেষের দিকে জ্বর এসে গেল, প্রচণ্ড জ্বর। আমি শুয়ে পড়েছি বেঞ্চের পরে, এরকম মাথা দিয়ে এলিয়ে। তখন স্যার এসে আমার মাথা তুলছে, তোমার কি হলো, কি হলো, শরীর খারাপ লাগছে? বলছে ও বাবা, এ তো গায়ে ভীষণ জ্বর।
তখন ওই পাশের ওই যে ডাক্তার আর কি, যারা এই সাধারণ চিকিৎসা করে, পাশ করা ডাক্তার না, তাকে ডেকে আনলো। সে স্টেথো দিয়ে দেখলো, ডেকে ডেকে বললো যে জ্বর তো মনে হচ্ছে না যে ভাইরাল, কোনো কিছু একটা ভয় টয় পেয়েছে মনে হচ্ছে, সে যার জন্য এরকম জ্বরটা এসছে, এত জ্বর, একে বাড়ি পাঠিয়ে দেওয়াই ভালো। তো যাই হোক, আমাকে তো বাড়ি পাঠিয়ে দিয়ে পরের দিন ইতিহাস পরীক্ষা ছিল, আমি দিতে পারিনি, ইতিহাস পরীক্ষা আমি দিতে পারিনি। তো পরে সেই ইতিহাস পরীক্ষা হয়েছিল আমার, মানে আমার আব্বু গেছিল, আর অন্য দুজন টিচার ছিলেন, আলাদা ঘরে বসিয়ে আমাকে ইতিহাস পরীক্ষা নেওয়ানো হয়। আমি পাসও করেছি, যাই হোক আমার অসুবিধা হয়নি। আরও একদিনকে সেই পরীক্ষা চলছে, তখন আমার সেই পরীক্ষার শেষ মুহূর্তে আমার সেই জ্বর চলে আসে। এবার আমি মানে বাড়ি আসতে পারছি না। তখন বন্ধুরা বলেছে যে তোকে যেতে হবে না, তোর সাইকেলটা ওদের দে, ওরা সাইকেলটা একজন চালাবে আর একজন হাতে ধরে ধরে এরকম নিয়ে যাবে, চালাতে চালাতে, আর তুই আমার সাইকেলে বস, বলেই বলে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। তা আমি বাড়িতে এসেছি, বলে দেখুন কাকিমা ওর আবার জ্বর এসছে। তা হঠাৎ মা খেয়াল করছে যে আমার হাতের ওই তাবিজটা নেই, বলে তোর তাবিজটা কোথায় গেল? তখন বলছে আমি তো জানি না। তখন মা কলপাড়ে আমাকে মাথা ধোয়াতে নিয়ে গিয়ে দেখছে ওইখানে তাবিজটা খুলে পড়ে আছে। আমার তো ধুম জ্বর, মা মাথা ধুইয়ে দিচ্ছে। তখন আবার ইমাম সাহেবের কাছে গেছে। ইমাম সাহেবের কাছে যখন গেছে, তখন ইমাম সাহেব বলছেন যে আবার জ্বর এসছে। তা বলছে হ্যাঁ, আর সবসময় বলে ও কাকে দেখতে পাচ্ছে, ওই শিশির বলে ওই ছেলেটিকে, হিন্দুদের ঘরের ওই ছেলেটি যে সুইসাইড করেছে। বলে দেখুন আমি তাবিজটা তখন দিয়েছিলাম, তা আজকে রাত্রের মতো আমি একটা মোটামুটি আমি রেমিডি আমি দিয়ে দিচ্ছি, আপনি এটা নিয়ে যান, এই তাবিজটার হাতে দিন, কতটুকু কাজ করবে আমি জানি না, তবে আমি একটা নম্বর দিচ্ছি, এই নম্বরে ফোন করুন তো এই ইমামকে, হুম, ইনিই পারবেন। তখন সেই ফোন নাম্বার নিয়ে আসে, ওটা বোধহয় ল্যান্ড ফোন নাম্বার। তো ইয়াসিন বলছে যে আমার বাবা ফোন করেছিল, কিন্তু বলেছেন যে উনি নেই বাড়িতে, কোথাও গেছেন, কালকে আসবেন। যাই হোক, পরদিন বাবা সেই ঠিকানা নিয়ে সেই ইমামের ওখানে চলে গেছে। তাও বাড়িতে অনেকক্ষণ অপেক্ষা করেছেন, তার বলছেন যে আপনি বসুন, আসবে উনি। তারপর যখন এসছে, তখন ইয়াসিন বলছে আমার বাবা সব খুলে বলেছে যে এই ব্যাপার, যে এরম এরম হচ্ছে। তো বলছে যে ঠিক আছে, আপনার বাড়িটা কোথায়? তখন বলেছে, বললো আপনি এই রাস্তা দিয়ে এরমভাবে যাবেন, এই আমি ঠিকানা দিলাম, আমি সাইকেলে যাচ্ছি, আপনি আসুন, বলে আপনি যান, আমি যাচ্ছি, সাথে আমার দুজন লোক যাবে। তো তো বলে বাবাও বাড়িতে এসছে, পিছন পিছন ওই সেই ইমাম সাহেব তার দুই সাগরেদ নিয়ে এসছে। এসে আমাকে দিকে বলছে ওরে বাবা, এ তো সাংঘাতিক ব্যাপার, এ তো এর সাথে সাথে রয়েছে, বলছে এ তো এর সাথে সাথে রয়েছে। তখন সব শুনেছে, কি কি ঘটনা হয়েছিল, কোথায় পুকুরে কথা হয়েছিল, কি হয়েছিল, ও প্রথম পরীক্ষা কখন দিতে গেছিল। তবে যে পরীক্ষা দিতে যখন গেছিলে, তুমি তো ওই রাস্তার উপর দিয়েও গেছিলে। তখন যে হ্যাঁ, তো কিছু করেছিলে তুমি? তখন বলছে যে আমি থুতু ফেলেছিলাম। বলে কেন? তো বলে ওই যে জায়গাটা ওই অ্যাক্সিডেন্ট হয়েছে না, ওটা দেখলেই আমার কিরম যেন গায়ের মধ্যে গুলিয়ে উঠেছে, তা ভাবছি বমি হয়ে যাবে, আমি থুতু ফেলেছি। বলে এইটাই তো ভুল করেছো, ওইখানেই তো করেছে। এগুলো জানো, এগুলো শোনো, কোনো জায়গাতে এরকমভাবে থুতু ফেলতে নেই, হুম, কোনো জায়গাতে জল এরকম ছিটকে নিয়ে ফেলতে নেই ফট করে, অজানা অচেনা জায়গায়। তারপর যেখানে সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করতে নেই ফুট করে। এগুলো কোথায় কে আছে তো আমরা তো জানি না, এরা ভালো করুক না করুক ক্ষতি করে দেবে। তো যাই হোক, এর আশেপাশে আছে আমি বলছি, তারপর আপনারা চিন্তা করবেন না, আমি রেমেডি করার ব্যবস্থা করছি। আপনি আমাকে গাছ দেখিয়ে দিন তো, কোন গাছে কাকের ডিম আছে, নিম গাছে দেখান তো, নিম গাছে থাকে সাধারণত। তো বললো আপনাদের কিছু করতে হবে না, আমার লোকই পারবে, সব কিছু করবে, আর কাল প্যাঁচার পালক লাগবে। তো তাল গাছ নারকোল গাছগুলো দেখান কোথায় আছে, বা পাড়ায় কোথায় আছে, দেখছে, ওরা উঠে নিয়ে আসবে। তো বলছে একটা ছুঁচ পুড়িয়ে নিয়ে তারপর আমার আঙুলটা ফুটো করে ওই রক্ত বের করে, ওই তিনটে রক্ত, সেই ল্যাবরেটরিতে যেমন রক্ত নেয় ওই রকম রক্ত, তিনটে কাপড়ের মধ্যেই রক্তের দাগ এরকম নিয়ে নিল। নিয়ে বললো ওনার সাগরেদটাই ওই কাকের ডিম জোগাড় করলো, আর এই কাল প্যাঁচার পালক, ওগুলো তো তাল গাছ বা নারকোল গাছের সেই উপরে অনেক সময় পাওয়া যায়, ওরা ওনারাই জোগাড় করছেন। বলে রাত 12টা নাগাদ আমার বাবা বাড়িতে গর্ত করেছিল, আর এই ইমাম সাহেব ছিলেন, তার দুই সাগরেদও ছিল। বলে তখন ওই অবস্থায় ওটাকে ওইখানে পোতা হয় ওইগুলো, বললো, এবং পোতার পরে আমি একদম ফুল ওকে।
আমার আর কোনো মানে শরীরে কোনো জড়তা নেই, কোনো জ্বর নেই, কিচ্ছু নেই, একদম পুরো আমি ঠিকঠাক হয়ে যাই। কিন্তু কোথাও যেন একটা ওইরকম একটা ভাইব কিন্তু তখনও ছিল। মানে এই যেন দেখতে পাবো, এই যেন, কিন্তু কিছু আমি দেখছি না। কিন্তু মনে হচ্ছে এই যেন আমি কিছু দেখতে পাবো, এই যেন কিছু দেখতে পাবো, এইরকম একটা ভীতি লাগতো, কিন্তু কিছু হতো না। তো যাই হোক, এরপর আমার এক দাদা আছে, মানে দুঃসম্পর্কিত দাদা, তাদের অনেক জমি জায়গা আছে। সেই দাদার বাজারে একটা দোকান আছে। সেই দোকান থেকে দাদা ফিরছে, তখন কি একটা পরব টরব যে ছিল, দোকান বন্ধ করতে দেরি হয়েছে, প্রায় মধ্যরাত্রি। দাদা দেখছে মোটর বাইকের আলোতে ওই শিশি দৌড়ে দৌড়ে আসছে রাস্তা দিয়ে, দৌড়তে দৌড়তে এসে শিশির মনে হচ্ছে কোনো জায়গাতে শুয়ে পড়ছে, এইরকম পরিষ্কার আলোতে দেখা যাচ্ছে। আর দেখলে তো চিনতে পারবে ভাই, এক জায়গার লোক কেন চিনবে না। এইবারে বলছে আমার ওই দাদা ঘাবড়ে গেছে, ওইখানে গাড়ি লক করে দিয়ে ওখান থেকে প্রায় 150-200 মিটার দূরে ওই রাস্তার ধারে ওই যে মুটে মুজুরগুলোর ঘর করে থাকতো, যারা পরের জমিতে ওই মজুরি করে খায়, তো তাদের ওখানে যে ধাক্কে তাদের ঘরে ঢুকে গেছে ভয় পেয়ে। তারা ভেবেছে বোধহয় চোর চোর না কি রে ভাই। তারা উঠেছে, বলছে কি হয়েছে, বলে এরম এরম ব্যাপার। তারা সব বাইরে বেরিয়ে এসছে, বাইরে বেরিয়ে এসে বলছে কই আমরা তো কোনোদিন দেখিনি। বললো না আমি পরিষ্কার দেখেছি মোটর সাইকেলের আলোতে শিশুকে, তোমরা কোনোদিন কিছু টের পাওনি? বললো না আমরা তো লোকের জমিতে কাজ করি, প্রচন্ড পরিশ্রম করি, তারপরে এসে খেয়ে দেয় আর শরীর দেয় না, ঘুমিয়ে পড়ি, কিন্তু কখনো কখনো কোনো চিৎকার বা দৌড়ানোর আওয়াজ আমরা পাই। এই তো সাংঘাতিক ব্যাপার। তো বলছে আপনি রাতটা এখানে থেকে যান। বলছে না আমি থাকবো না, আমার কাছে দোকানের টাকা পয়সা রয়েছে, কাগজপত্র রয়েছে, আমি মাথা খারাপ, আমার মোটর বাইক ওখানে রয়েছে। তখন তারা সব বেরিয়ে মোটর বাইকটা নিয়ে একে বাড়িতে পৌঁছে ওরা, এবং তখনই সেই ইমামকে রাত্রিবেলা ডেকে তোলে, ডেকে তুলে বলে সমস্ত কথা। তখন ওই যে ওই যারা এই লোকের জমিতে কাজ করে খেত তারাও ছিল, একে পৌঁছে দিতে এসছে। তা বলছে যে তোমরা কোনোদিন কিছু দেখেছো? তা বলছে যে না আমরা দেখিনি, কিন্তু আমরা এই কিছু একটা শব্দ টব্দ আমরা পাই। তা একজন বলছে যে হ্যাঁ আমি দৌড়ে যেতে দেখেছি ওই শ্মশানের দিকটায় কাউকে, অনেক রাতে, গভীর রাতে দৌড়তে দেখেছি। তো তখন ওই মুটে মুজিরগুলো বলছে আমরা আর এখানে থাকবো না, ও জন্মুজির করে খাই, ও অনেক জমিতে চাষ করতে পারবো ওখানে। পরের দিন তারা ঘরটা ছেড়ে দিয়ে চলে গেল। এইবারে ইয়াসিনের সেই দাদা, সেই দুঃসম্পর্কের দাদা, তিনি দুজন লোক নিয়ে ওই শিশিরের বাবার কাছে গেছে। শিশিরের বাবার কাছে যেয়ে বলছে যে আপনার ছেলের এইরকম এরকম ব্যাপার, দেখুন আপনারা হিন্দু ধর্মের মানুষ, আমরা তো মুসলিম, এখন ব্যাপারটা হচ্ছে কি আপনাদের ইয়েতে যা শান্তি সস্থান করার দরকার সেটা করুন। এই জিনিসটা অনেকেই দেখছে, অনেকেই ভালো লাগছে না। আশেপাশের অনেক লোকই বলেছে যে আমরা মাঝে মধ্যে এরকম মানে একটা আমাদের মধ্যে ভীতির সঞ্চার হয়, এবং আমরা মাঝে মধ্যে এই চিৎকারের আওয়াজ পাই, তা আপনারা এটা করুন। তখন তার বাবার উক্তি হচ্ছে যে তাই নাকি, আমার ছেলে তাহলে তো কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছে, তাহলে কুকুরের মতো ঘুরুক, আমার সাথে ওই ছেলের কোনো সম্পর্ক নেই। আমার কাছে আমার পরিবারের মান সম্মান ইজ্জত আগে। ওরকম ছেলে বাজার থেকে মরে গেছে, বেঁচে গেছে, ভালো হয়েছে, আমি বেঁচে গেছি, কেন ওর পিছনে আমি পয়সা খরচা করতে যাব? শান্তি সস্থান করার কথা বলছেন, হ্যাঁ আপনারা শান্তি সস্থান করার কথা বলছেন, কেন আমি ওর পিছনে খরচা করতে যাব পয়সা? আমার কি পয়সা বেশি হয়েছে নাকি? আর আপনারাই সব দেখেন, আমরা আর কিছু দেখতে পাই না নাকি? আপনারাই সব দেখেন এইসব অদ্ভুতুড়ি জিনিস। তার বাবার হচ্ছে এই উক্তি। কি করবে বলুন? কেউ যদি তার পরিবারের কারো কাজ না করতে যে আপনি কি জোর করে করাবো নাকি? হয়, চলে এসছে। তো চলে আসার পরে আর ওই রাস্তার ধারে যে মুজিরগুলো থাকতো ওই ছোট চালা ঘর করে, ওরা ওখান থেকে উঠে চলে যায়, পরে ওখানে আর থাকে না। এইবারে পরবর্তীকালে জানা যায়, বলে যে আমি যে শুনেছি, ইয়াসিন আমাকে বলছে যে এই যে শিশির বলে ছেলেটা, যে এদের পদবী ছিল গুহ, শিশির গুহ, আর যে একটা মেয়েকে ভালোবাসতো, মেয়েটার সারনেম হচ্ছে মালিক, আমি আর নামটা নিলাম না। তো মেয়েটার সারনেম হচ্ছে মালিক। এবার কোনোদিন এই শিশির তার বাবাকে বলেছে যে আমি এই মেয়েটিকে ভালোবাসি, বিয়ে করব। তখন থেকেই এই ঝামেলা। এবং ইয়াসিন বলে
যে যেদিন নাকি ওই পুকুরে স্নান করতে এসেছিল, যে আমাকে তো অনেক দূরে যেতে হবে, এই কথাটা যখন বলেছে, সেদিনকে নাকি ওর বাবা বলেছিল তোর মতো ছেলে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো, তুই মরে যা, তুই মরে যা, তোর মতো ছেলে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো, তুই মরে গেলে বেঁচে যাই, এই কথাটা বলেছিল। এবং ওই জন্য বলছে সেদিন আমি বুঝিনি, আমি কিশোর বয়স তখন, মাধ্যমিক পরীক্ষাতে আমি কী বুঝি, কী বলতে চাইছে। আজকে হলে আমি বুঝিয়ে দিতাম যে এগুলো করো না, তুমি তোমার জীবন কেন দেবে। তো যাই হোক, আজকে তা ঘটনাটা পাঠিয়ে আমাকে বললো আমি ইয়েতে থাকি জানেন, গুজরাট থাকি, কিন্তু যখন ওই ছুটি ছাটাতে আমি বাড়িতে যাই, আমার, কারণ মাধ্যমিকের পরে আমি কাজের সন্ধানে এখানে চলে এসেছিলাম, এখন যখন ছুটি ছাটাতে আমি বাড়িতে যাই, আমি যাই পাড়ায় ওইখানে, এখন তো অন্যরকম হয়ে গেছে, বিজলি বাতি, ল্যাম্পপোস্টের আলো, কিন্তু কোথাও যেন সেই ইয়েটা যেন রয়ে গেছে জানেন, সবটা কিন্তু শেষ হয়ে যায়নি, তারা আত্মার শান্তি হয়নি। কারণ আমি পুকুর পাড়ের ধারে প্রথম তো যেতাম না, যখন দশম শ্রেণীতে পড়তাম আমার সঙ্গে ওরকম হয়েছিল, আমি পুকুরের ধার, ওই রাস্তার ওই ধারটা মারাতামই না যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি যখন বড় হয়ে আমি এই গুজরাট থেকে যখন বাড়িতে যাই, তখন আমি যাই মাঝে মধ্যে পুকুরটার সামনে, গেলে পরে ওই স্মৃতিটার কথাগুলো আমার মনে পড়ে, মনে হয় কানের কাছে বাজছে জানেন তো। তো ঘটনাটা আমি আপনাকে জানালাম, আপনার যদি ভালো লাগে আপনি সবাইকে শোনাবেন, আমি সব আপনাদের শোনালাম, আপনার কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন। চলুন, তো পরের ঘটনা আমি বলি। পরের ঘটনাটা প্রত্যয় আমাকে পাঠিয়েছে। এটা হচ্ছে আপনার নদীয়ার তেহট্ট বা পলাশিপাড়া ওই জায়গাটা ঘটনা। তা প্রত্যয় বলছে যে প্রত্যয়ের বাবা ওই নাকাশিপাড়া দিকে যে রাস্তাটা কৃষ্ণগড়ের দিকে যাচ্ছে, ওই রোডের উপরেই একটা, রোডের পাশেই একটা, মানে 12 কাঠার একটা জায়গা কিনেছিলেন, কিনে ওখানে ছোট্ট একটা বেশ ঘর তৈরি করেছিল। তো ওটাকে, ওটা কিন্তু প্রত্যয়দের মানে পৈতৃক বাড়ি নয়, ওটা ওই বাগান বাড়ি টাইপের বাবা করে দিয়েছিলেন প্রত্যয়। এবার প্রত্যয় তো যখন গ্র্যাজুয়েশন করতো, তখন এই বেলঘড়ি একটা মেসে থেকে ও পড়াশুনো করতো কলকাতার কলেজে, তেহট্টার দিকে তো রোজ আসা সম্ভব না। তো এইবারে যখন আফটার গ্র্যাজুয়েশন, তোর বাবা তখন বলছে যে তোর একটা কাজ করতে পারিস, ওই ঘরটা তো তোরা কোচিং করাতে পারিস। তা বলে আমরা কোচিং করাতাম, বলে আমি, প্রকাশ দা, তারপরে সন্দীপ বলে একটি ছেলে, তারপরে রায়মান, হুম, এই রায়মানই ঘরটা এখন ওই ইয়েটা দেখাশুনো করে, ওই বাগান বাড়িটা। তো বলছে আমরা কোচিং ক্লাস ওখানে করতাম। তো এবারে বলে এক এক করে চাকরি হয়ে যায়, প্রথমে প্রকাশদার চাকরি হয়। এই প্রকাশদা সেই শালবনির ঘটনা দেখবেন, এখানে ভিডিও আছে, সেই শালবনিতে 10 দিনের ট্রেনিং নিতে গিয়ে গেল বলে প্রথম প্রকাশদা পঞ্চায়েতে চাকরি পায়। সেকেন্ড সন্দীপ ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশে, তারপরে প্রত্যয় পেয়ে যায় কোর্টে। তারপর রায়মান চাকরি পায়নি, রায়মান কাঠের কাজ করে, খুব সুন্দর হাতের কাজ করে এবং ভালো ভালো ফার্নিচার বানায়। তো বলছে আমি গত শনিবার যখন আমি গেছি আমাদের ওই বাগান বাড়িটাতে, তো আমি 2-3 ঘন্টার জন্য গেছি, যে থাকবো একটু ঘুরে টুরে আসলাম এই আর কি। তো গেছি, তো তখন রায়মান ওখানে রয়েছে। তো কিছুক্ষণ বাদে শফিকুল চাচাও এসছে, 2-1 জন খদ্দেরও রয়েছে, ওদের কাঠের খদ্দের টদ্দের। তা শফিকুল চাচা এসছে, এসে রায়মানকে বলছে রায়মান তুই এ কর, তুই বাড়ি যা, খেয়ে আয়, খদ্দের যা আছে আমি কথা বলে নিচ্ছি। তা ওই 2-4 জন খদ্দের ছিল, তাদের সাথে শফিকুল চাচা কথা টথা বলে, তা আমাকে বলছে যে আহ, আমাকে বাপজান বলে ডাকে, বলছে কি বাপজান, কি আজকে কি এখানে থাকা হবে নাকি? তা আমি বলছি না না, আমি তো এই বাগান বাড়িটাতে আসি, ছুটি চাটা পেলে আসি, হ্যাঁ, শনি রোববার করে, রোববারে আসি না, শনিবার দিনই আসি, কেন পরের দিনটা রোববার থাকে, ওর বাড়িতেই থাকি। তা এই কথাবার্তা চলতে চলতে তখন ওই শৈফুল চাচা বলছে যে জানো, আমার এই কাঠের কাজ করার দৌলতে আমার একটা অদ্ভুত একটা ঘটনা আছে। বলে কি ঘটনা? তো বলছে যে ঘটনাটা হলো, তখন ধরো আমার 21-22 বছর বয়স, তখন আমার এক চাচার সঙ্গে আমি এই পলাশিপাড়ার এখানটায় এই কাঠের কাজ টাজ করতাম আর কি। ওই গাছ কেটে তার কাঠ দিয়ে এই ইয়ে বানানো, ফার্নিচার বানানো, এগুলো করতাম। তো তারপরে আমাকে বাড়ি থেকে ব্যবসাটা আস্তে আস্তে আমি, যখন আমার কাছে কাজ আসতে লাগলো,
হাতের কাজ ভালো বলে। তো যাই হোক, আমার বাড়ি থেকে আমাকে বিয়ে দিয়ে দিল। তো তোমার চাচির নাম হচ্ছে রেশমা, বুঝলে? সেই রেশমার সাথে তোমার বিয়ে হলো। এবার আমি তখন ওই কাঠ আনতে যেতাম মাঝে মধ্যে শিলিগুড়িতে, বুঝতে পেরেছো? যখন 2 পয়সা কামাই করতে শিখেছি, তখন বাড়ি থেকে তো বিয়ে দিয়ে দেয় আমাদের তাড়াতাড়ি। আর এই একটা বেড়া দেয়া বাড়ি, উপরে টালি দেয়া, একটা গোয়াল ঘর, একটু উঠোন, আর একটা দাওয়ার মতো আছে, সেখানে শেড দেওয়া আছে, ব্যাস এই তো আমার বাড়ি। তা সেই আমার তখন বছর 24 বয়স, আমি গেছি ওই ইয়ে আনতে, শিলিগুড়ি থেকে কাঠ আনতে। তা শিলিগুড়ি যে জায়গা থেকে কাঠটা তো তুলে লোড টোড তো করেছি, করে এইবারে আসছি। আস্তে আস্তে যখন রায়গঞ্জের থেকে একটু আগে এসেছি, হুম, তো তখন এই 8টা মতো বাজে। তো 8টা যখন বাজে, তো তখন আমি দেখছি যে লরিটা যেখান দিয়ে যাচ্ছে, এক পাশে কতগুলো না এই যে পুতুল রাস্তার মধ্যে এরকম রাস্তার সাইডে দাঁড় করানো। আমার চোখে পড়লো, হঠাৎ লরিটা ওইগুলো পার করার পরে হঠাৎ লরিটা ঘড় ঘড় শব্দ করে দাঁড়িয়ে গেল। তখন কি হলো? তো ড্রাইভার বলছে বিয়ারিং গেছে চাকা, হয়তো বিয়ারিং ঠিক না করলে তো হবে না। তো বলছে তাই? তা বলছে যে শফিকুল ভাই, ড্রাইভার বলছে শফিকুল ভাই, আপনি একটা কাজ করেন, আপনি কিন্তু গাড়ির থেকে কেবিন থেকে নামবেন না, কেবিনের দরজা বন্ধ করে বসে থাকেন। আমি খালাসি পল্টুকে নিয়ে যাচ্ছি, এখনো পিছনে ইসলামপুরে 8-9 মাইল দূরে যেতে হবে, গিয়ে ওখান থেকে আমি মিস্ত্রি নিয়ে আসছি। 4-5 ঘন্টা তো লাগবেই সব কাজ শেষ হতে। আপনি শুকনো খাবার টাবার যদি কিছু এনে থাকেন খেয়ে নিন, কারণ হোটেল ফোটেল আসতে তখন দেরি আছে, এখানেই তো টাইম লেগে যায়। তো বলছে ঠিক আছে যাও। তা শফিকুল চাচা বলছে আমি ওই তোমার চাচি ওই আখের গুড়, তারপরে চিড়ে এগুলো দিয়ে দিয়েছিল, ওই জল দিয়ে চিড়ে ধুয়ে নিয়ে আখের গুড় দিয়ে খেয়ে নিলাম, খেয়ে জল খেয়েছি। আমার একটু ওই বিড়ি খাওয়ার নেশা আছে, তো ওই জল দিয়ে খেয়ে আমি চিন্তা করলাম, এই একটু আগে দেখলাম না রাস্তার একটু সামনে ওইখানে পিছনে ছেড়ে এসেছি, ওই জায়গাটা দেখলাম না মাটির পুতুল এরকম দাঁড় করানো। তো ওইখানে আমি বিড়ি টানতে টানতে ওইখানে চলে গেছি, গিয়ে দেখছি হ্যাঁ, রাস্তায় এরকম সেই সাধুর, এক পাশে সাধুর এরকম মূর্তি, একদম মানে হচ্ছে অবিকল একদম মূর্তি, সাধুর মূর্তি। তার পাশে আবার অন্য একটা সেই বজরংবলীর মূর্তি। এদিকে আবার দেখছি একটা মহিলা কোলে বাচ্চা নিয়ে এরকম দাঁড়িয়ে আছে, দারুণ ডিসেন্ট ওই মানে মূর্তিটা, ফুট 4 মতো এরকম হাইট হবে, দারুণ লাগছে। আমি যখন সব দেখছি, কোথার থেকে এক বয়স্ক মহিলা সে এসে আমাকে বলছে, তাদের ওখানকার ভাষায় যেরকমভাবে কথা বলে, যে কি এখানে কি করছো? তখন আমি বললাম না কিছু না, মা এই আমার লরিটা খারাপ হয়ে গেছে, ওই বিয়ারিংটা ভেঙে গেছে, তো ওই মিস্ত্রি ডাকতে গেছে, তাই পুতুলগুলো দেখছিলাম। তো বলে পুতুলগুলো দেখছি, এগুলো পুতুল, এগুলো এখানে থাকে, এখানে মেলা হয়েছিল তো। বলে "ও আচ্ছা", বলে মেলার পরে এখানে এই পুতুলগুলো থাকে, ও বৃষ্টিতে গলে টলে আবার এই জমিতে মিশে যায়। তা বলছে আমার এই খুব পছন্দ, এই পুতুল নেওয়া যাবে, একটা নেবো ভাবছি। তা বলছে না না, এসব পুতুলে হাত দেবে না, এসব পুতুল নিতে নেই, ক্ষতি হয়। এই বলে বললো, হঠাৎ চোখের পলকে ভদ্রমহিলা কোথায় ভিতরে কোন চা বাগানের মধ্যে যেন ঢুকে গেল মনে হলো, আমি দেখতে পেলাম না। তো যাই হোক, ওরা তো নিয়ে এসছে, পল্টু আর ড্রাইভার মিলে এসে মিস্ত্রি নিয়ে এসে, মিস্ত্রি কাজ টাজ করে মিস্ত্রিদের পাওনা গন্ডা বুঝিয়ে দিল, দিয়ে তারপর বলছে এই শফিক দা, এবারে গাড়ি ছাড়বো কিন্তু, গাড়িতে উঠুন। আমি একটু চোখে মুখে জল দিই, ড্রাইভার বলছে। তখন শফিকুল চাচা বলছে, আমি তখন বললাম এই আমি এই মূর্তিটাকে নেব। তখন ড্রাইভার বলছে আরে দা, এই মূর্তি কেউ নেয় নাকি? এগুলো ওই মেলাতে মেলা হয়, ওইগুলো ওইখানে রাখা থাকে, হ্যাঁ, ওগুলো জলে গলে পড়ে যায়, এগুলো নাকি নেয় না, আমি শুনেছি। এসব আপনি কেন নেবেন ফালতু? বলে না না, ওই মূর্তিটা আমার দারুণ লেগেছে, এই চলো চলো এটা নিয়ে যাবো আমি। বলে আমার কাঠের ব্যবসা ব্যবসা আমি ভুলে গেছি, আমি ওই মূর্তি নিয়ে টানাটানি শুরু করি। তখন ড্রাইভার দেখলো যখন নাচড় বাঁধা, তখন সে নিচে নেমে সেই মূর্তি, আমি, ড্রাইভার আর সেই পল্টু করে খালাসি ছেলেটা, তিনজনে মিলে সেই মূর্তি, এবার লরির কেবিনে তো রাখা যাবে না, সে মূর্তিকে তুলেছি কোথায় জানেন তো? লরির হুডের উপরে, ওখানে বিচালি পাতানো আছে, ওই বিচালি দিয়ে মুড়িয়ে, তারপরে কিছু ছেঁড়া সোয়েটার ফোয়েটার দেখছি ওর মধ্যে রয়েছে, ওইগুলো দিয়ে ভালো করে, প্যাকিং বাক্স আছে সেইগুলো দিয়ে মুড়িয়ে টুড়িয়ে ভালো করে সেট করছি। প্রায় বাঁধতেই আমাদের 35 মিনিট সময় গেল ওখানে ওই মূর্তিটা,
এতই আমার পছন্দ। আর ভাবছি যে তোমার চাচি খুব খুশি হবে। তো তখন তো গাড়ি তো ছেড়ে দিয়েছি। এবার ছেড়ে গাড়ি যাচ্ছে 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 যাচ্ছে, 1:45 বা 2 নাগাদ মালদা। মালদা হোটেলে দাঁড় করিয়েছে। তা আমাকে বলছে ড্রাইভার, এই শফিকুল দা, ওই যা খাবার খেয়ে নেন, আর আপনারা তো সকালে তো রুটি ফুটি খান না, ভাত খাবেন, তো ভাত ফাত তুলে নেন আপনি। তো বলে আমি হোটেলে খেলাম, খেয়ে আবার এই সকালের ভাতটা তুলে নিলাম, ভাত মাছ এগুলো তুলে নিয়েছি। তুলে নিয়ে টিফিন গাড়িতে করে আমি উঠে গেছি লরিতে। ওই যে আমি মাছটা নিলাম, ব্যাস ওইখানে আমার কাল হয়ে গেল। ওই পুতুলের মধ্যে প্রাণের সঞ্চার হয়ে গেল, মানে প্রেত ঢুকে গেল। আমি তখন বুঝিনি, আমি পরে বুঝেছি, তোমাকে আগে ঘটনাটা বলে নি। বলে আমি এবার তো পরদিন সকাল 9টায় আমি পলাশিপাড়া ঢুকে গেছি, আমার গন্তব্যে পৌঁছে গেছি। এবার তো গাড়ি তো আনলোড করতে হবে, সে লেবার ডেকে আনলোড করবো তো। আমার আনলোড ফানলোড মাথায় উঠে গেছে, আমি ওই পুতুলটা নিয়ে টানাটানি করছি। আপনি এই পল্টু, আগে ওই খালাসিকে বলছি পুতুলটাকে চল তো নামাই। তো ড্রাইভার বলছে, আরে আগে গাড়িটা আনলোড করেন, পুতুল তো নামানো যাবে, ওর 4 ফুটের পুতুল কতক্ষণ লাগবে। তা বলছে, না না পুতুলটা দাও না। তা পুতুলটা নিয়ে, সেই খালাসিকে নিয়ে আমি তো পুতুলটা নিয়ে বাড়িতে এসেছি। তো তোমার চাচি তো খুব খুশি দেখে, পুতুল দেখে। বলছে, এই কোথার থেকে নিয়ে আসলে, কি সুন্দর দেখতে। তা আমি দেখলাম যে আনতে গিয়ে নাকের এই জায়গাটা একটু ভেঙে গেছে, এই জায়গাটা একটু চলটি উঠে গেছে। তার মানে কালকে কোনো পালটালকে ডাকবো, ডেকে ওই জায়গাটা ঠিক করে নেবো, করে রং করে নেবো। তা কোথায় রাখবো কোথায় রাখবো, ওই গরুর গোয়ালের পাশে একটা দাওয়া আছে, উপরে চালা দেয়া, ওইখানে রেখে দিয়েছি। বলে এখানে থাক। আর মনটা খুব খুশি যে কালকে এই পাড়াতুতো দাদা যারা আছে তাদের ডাকবো, ডেকে খুব কষিয়ে নেমন্তন্ন করে খাও। মানে হঠাৎ মনটা উৎফুল্ল হয়ে। আর একটা খুশির খবর হলো যে গাড়িটা যখন আনলোড হলো, বিকালের দিকে একজন খদ্দের এসে গেল। এসে বলছে যে আপনার এই কার্ডটা আমি কত কস্টিং আছে আমি কিনবো, আপনি যা দাম বলেন। এখন লোকটা 21,000 টাকা দাম দিচ্ছে। বলছে আমি, সবজির চাচা বলছে, আমি যে টোটাল কার্ডটা কিনেছি আর লরি ভাড়া ফাড়া দিয়ে তখনকার দিনে আমার 13,000 টাকা পড়েছে। ওই লোকটা বলছে আমি 21,000 দেবো। তো বলছে ঠিক আছে, তো দিন। তো লোকটা অল্প টাকা অ্যাডভান্স করেছে, বলে কার্ড আমি নিয়ে যাচ্ছি। বলে হ্যাঁ ঠিক আছে নিয়ে যান। তো চলে গেছে। বলে তাহলে তো দারুণ, এই পুতুলটা আনার পরে তো আমার তো দারুণ, মানে আমার তো বরাত খুলে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা যে অন্য জায়গায়, সেটা বলে আমি তো কোনো বুঝিনি ভাই। তা সেদিনকে রাত্রিবেলাতে আমি শুয়েছি। তো তার আগে তোমাকে একটু বলি, আমার যে গরুটা আছে, ওর মানে আমি যখন কাঠ আনতে গেছি, তার 2-3 দিন আগে একটা বকনা বাছুর হয়েছিল। বাছুরটা তখনও ছিল। তো যাই হোক, আমি সেদিন রাত্রি যখন শুয়েছি, যেদিন পুতুলটা আনার রাত্রি শুয়েছি, হঠাৎ না তোমার চাচি ঘুমাচ্ছে, হঠাৎ ম্যাও ম্যাও করে বিশাল আওয়াজ। মানে এই আওয়াজটা তো আমি মালদা হোটেলে যখন আমি ভাতটা তুলি, তুলে যখন লরিটা যখন ছাড়ে, লরিটা চলছে চলছে, তখন তো হুডের উপর থেকেই ডাকটা আসছিল, ম্যাও ম্যাও করে ডাকটা। তখন ড্রাইভার গাড়ি থামিয়েছিল, থামিয়ে বললো, এই পল্টু দেখ তো বিড়াল কোথা থেকে ডাকছে। তা গাড়ি থামিয়ে দেখে যে হুডের উপরে কালো বিড়াল বসে আছে। তো হুট হুট করে নামিয়ে দিয়েছে, বিড়ালটা পালিয়ে গেছিল। এ তো আবার সেই বিড়ালের ডাক। আর মানে পরিত্রাহী চিৎকার করছে গ্যাঁ গ্যাঁ করে। এবারে আমি উঠেছি, উঠে বললে আমার বারান্দা একটা হারিকেন একটু জোরে করা থাকতো, আর ঘরের হারিকেনটা একটু ডিম করা থাকতো, রাত্রিরে শোয়ার টাইম তো। তো আমি দরজা খুলে দেখছি 2টো বিড়াল ওই রকম ঘ্যাও ঘ্যাও করে আমার ঘরের দিকে তাকিয়ে ডাকছে। আমি হুস 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 করে তাড়ানোর চেষ্টা করছি, হাই যাচ্ছে না। ওমা, আমি দেখলাম কি, ওই যে দাওয়ার কাছে ওই যে ছেলে কোলে ওই যে মূর্তিটা, ওই মূর্তিটা না হেঁটে চলে আসলো, এসে বিড়াল দুটোকে নিজের কাপড়ের মধ্যে এরকম করে ঢুকিয়ে নিল, ঢুকিয়ে নিয়ে আবার ওইখানে যে দাঁড়িয়ে গেল। এবার প্রত্যয় না এটা শুনে মিচকি হাসছে। তখন বলছে, আব্বুজান তুমি হাসছো, তুমি এই কথাটা শুনে হাসলে। সেদিন আমি হাঁটা ভুলে গেছিলাম, হাঁটা মানুষ হাঁটে কি করে। আমি যে পিছন দিকে সরে আসবো সেই হাঁটার সামর্থ্যটা আমার ছিল না। আরে দৃশ্য আমি দেখবো, আমি জীবনে চিন্তা করিনি যেটা কি করে সম্ভব হতে পারে।
যে দুটো বিড়ালকে কাপড়ের মধ্যে নিয়ে সে আবার ওখানে যেয়ে দাঁড়িয়ে গেল কি করে পুতুলটা। আর সে যখন নাকি নামছে তখন তার কোলে যে ছেলেটা, সে হাত পা নাড়ছে ছেলেটা। বললো আমার গা থেকে না ঠান্ডা রক্তের স্রোত নেমে যাচ্ছে, জানো তো। আমি সহ্য করতে পারছি না, আমাকে যে পিছিয়ে আসতে হবে সেই বুদ্ধিও আমার নষ্ট হয়ে গেছে। কোনো রকম ভাবে আমি 4 পা পিছিয়ে দরজাটাকে ধাম করে বন্ধ করলাম। বন্ধ করে খাটের পরে এসে এত জোরে আমি শুয়েছি যে তোমার চাচি উঠে গেছে। উঠে যে বলছে, এ কি তোমার তো গা দরদর করে ঘামছে, কি হয়েছে? তা তোমার চাচিকে আমি কিছু বলিনি। বলে না, ওই বারান্দায় ওই বিড়াল ডাকছিল উঠোনে, ওই তাড়াতে গেছিলাম। বলে এ কি তোমার তো গা গরম গরম। বলে পরদিন সকাল থেকে আমার ধুম জ্বর, জানো। পরদিন সকাল থেকে আমার ধুম জ্বর, এবং সেই মানে এতই টেম্পারেচার, মানে শরীর খারাপ হয়ে গেল। তা আমার তোমার চাচি আমাকে বকাবকি করছে, এই দু রাত জেগে তুমি এরকম করেছো, এসব ঠান্ডা ফান্ডা লেগে যায়, রাত্রে ঘুম হয় না, এ হয় না, জ্বর হয়ে গেল। বলে যাই হোক, সেই জ্বর তো কমলো, আমার বকনা বাছুরটা মরে গেল, জানো। বকনা বাছুর যেটা হয়েছিল মরে গেল, আমার অত আশার জিনিস। এড়ে বাছুর হয় কোনো আফসোস থাকে না ভাই, যে ঠিক আছে এ দিয়ে তো আমার তো কোনো কাজ হবে না, কিন্তু বকনা বাছুরটা মরে গেল। আর ওই যে 13,000 টাকার কাঠ 21,000 টাকা দিয়ে কিনেছিল যে পার্টিটা, তার খোঁজ করতে গিয়ে দেখলাম সে বিহারে চলে গেছে। এবারে বোঝো, সে পাল ফালকে ডেকে সে নাক ঠিক করা আমার মাথায় উঠে গেছে। এইবারে রাতে শুয়ে শুয়ে না আমি স্বপ্ন দেখি, আমাকে কেউ বলে, এই আমি যেখানে ছিলাম সেখানে রেখে আয়, তাহলে তোর বিরাট ক্ষতি হয়ে যাবে। এই আমি যেখানে ছিলাম সেখানে রেখে আয়, তাহলে তোর বিরাট ক্ষতি হয়ে যাবে। তারপরে দিন চারেক বাদে আমি আমার ওই দোকানে বসে আছি, তা একজন ওই পীর সাহেব মতো আছে, তিনি ওই বাড়িতে কাঠের কাজ করেছিলেন রঙের মিস্ত্রির জন্য, উনি খোঁজ খবর নিতে এসেছিলেন আমার কাছে। তা আমি ওনাকে সব কথা খুলে বলি। তখন আমাকে বলছে যে, শফিকুল তোমাকে একটা কথা বলি, তুমি তো বিশাল অন্যায় করে ফেলেছো ভাই, ওগুলো কেউ আনে? তুমি হাতে করে এনেছো, ওইটাকে তুমি লোক সাথে নিয়ে গিয়ে তুমি ওইখানে গিয়ে যেখান থেকে এনেছো সেইখানে রেখে আসো, তাহলে কিন্তু বিশাল ক্ষতি হবে তোমার, আমি বলে দিলাম। বলে এইবার তোমার চাচিকে আমি কি বলবো বলো তো। দুদিন আগে আমার জ্বর গেছে, আমার বকনা বাছুরটা মরে গেল, যে লোকটা 21,000 টাকা দিয়ে কাঠটা কিনবে বলেছিল সে টাকা না দিয়ে চলে গেল অল্প কিছু টাকা ঠেকিয়ে। তা আমি তোমার চাচিকে বললাম যে আমি একটু বেরোবো। বলে কোথায়? শরীর খারাপ নিয়ে। বলছে না, আমি সদরে যাবো, দরকার আছে। তখন তোমার চাচি বলছে তোমার যা ইচ্ছে করো, হ্যাঁ, এই শরীর খারাপ নিয়ে এই দৌড়োদৌড়ি করছে। বলে আমি টাকা পাবো, টাকা আনবো না? ওই লোকটা টাকা দিল না, কাঠটা নিয়ে চলে গেল। বলে আমি ওই পুতুল তুলে দুজন লোক নিয়ে একটা টেম্পো গাড়ি নিয়ে আমি চলে গেলাম সেই রায়গঞ্জের দিকে। নিয়ে গিয়ে ওখানে নামিয়ে দিয়ে আসলাম। নামিয়ে তার সামনে ধূপকাঠি জেলে ঘুরিয়ে প্রণাম করে, এখন আমার বিরাট অন্যায় হয়ে গেছে, আমি ফিরে আসি পরদিন। যখন ফিরে এসেছি তখন চাচি আবার বকাবকি করছে যে তুমি কোথায় গেছিলে, আর সে পুতুলটা কোথায়? তাহলে পুতুল আমি যেখানকারটা সেখানে দিয়ে এসেছি। তাহলে দিয়ে এসেছি মানে? বলে ও যেখান থেকে এনেছিলাম সেখানে রেখে এসেছি। তখন তোমার চাচি আমাকে বলছে, এই তোমার থেকে যে কাঠ নিয়েছিল না এই ভদ্রলোক, হ্যাঁ, সে পুরো টাকাটা দিয়ে গেছে। আমি শুনে অবাক, মানে সে কি টাকা দিয়ে গেছে? বলে হ্যাঁ, টাকা দিয়ে গেছে তো। বলো এরপরে আমার ব্যবসা আস্তে আস্তে আরো বাড়তে লাগলো, আরো উন্নত হতে লাগলো, জানো। তা সেই টাকাও আমি পেয়ে গেলাম। কিন্তু মাঝখান থেকে আমি যদি ওই ভদ্রমহিলার কথা শুনতাম যেগুলো নিও না, নিলে ক্ষতি হয়, তাহলে আমার এই বকনা বাছুরটা মরতো না, আমি জ্বরে পড়তাম না, আর ওই দৃশ্য আমাকে দেখতে হতো না। ভাই ও যে দৃশ্য, পরে যখন তোমার চাচিকে আমি ঘটনাটা বলেছি, তখন তোমার চাচি আমাকে বলছে, যখন এই মূর্তি ফেরত দিতে আমি গেছি গেছি তা চাচি তো একা বাড়িতে, চাচি বলছে আমি রাত্রিরে বাথরুম করতে উঠেছিলাম, আমি তোমাকে আজকে বলছি, আমি দেখছি এক মহিলা দক্ষিণ থেকে পূর্ব দিকে চলে গেল হাঁটতে হাঁটতে, ছেলে কোলে করে। ছেলেটা হাত পা নাড়ছে। আমি অবাক হয়ে যাই, আমি ভয় পেয়ে যাই, মানে কে এত রাতে মহিলা? তখন তো রাস্তাঘাট কিরম ছিল, বাড়ির মধ্যে দিয়ে রাস্তা।
এ বাড়ি ও বাড়ির মধ্যে দিয়ে রাস্তা ছিল, তখন তো আর উন্নত রাস্তাঘাট ছিল না। তা বলছে দেখছি আমি দক্ষিণ দিকে পূব দিকে হেঁটে যাচ্ছে বাচ্চা কোলে করে। আমি না, এত রাতে বাচ্চা কোলে করে কে যাচ্ছে ভাই, সাংঘাতিক ব্যাপার। তা এইটা আমি দেখেছি। তারপরে তোমার কাকিকে আমি সব বলি যে আমি কি দেখেছিলাম এবং আমার সাথে কি হয়েছিল, আমি সমস্তটাই বললাম। কেন আমি বাইরে বেরিয়ে সেই মূর্তি রেখে এসেছিলাম আমি বললাম, আমি তোমাকে ঘটনাটা বললাম, বোঝান এগুলো বিশ্বাস করো, না দেখলে তুমি বিশ্বাস করতে পারবে না। আমি মালদা টাউন থেকে যখন আমি ওই মানে ওই মালদা টাউন বলছি, মালদা ওই ইয়ে থেকে যখন আমি হোটেল থেকে আমি যখন খাবার তুলেছি রাস্তার ধারে, মাছ ভাত তুলেছি, তারপর যখন ড্রাইভার গাড়ি ছেড়েছে তখন বিড়ালের ডাকের আওয়াজ। বা বাধ্য হয়ে গাড়ি থামিয়েছে বলে, এই পল্টু দেখ তো কেবিনের মধ্যে বিড়াল ফিড়াল ঢুকেছে না কি। ও শফিকুল্লাহ, কেবিনে বিড়াল আছে খেয়াল করেননি? বলে কোথায় কেবিনে বিড়াল, কেবিনের আলো জাল তো কোথাও বিড়াল নেই। তারপর দেখছি সেই কালো বিড়াল হুডে বসে আছে। বলে ওই আমি বাড়ি নিয়ে চলে এসেছিলাম। আর ওই মাছ আমার ঢোকানোটাই সব থেকে অন্যায় হয়েছিল, ওই পুতুল সমেত ওই মাছ কেবিনে আমি ঢুকিয়েছিলাম। তো যাই হোক, আমি আপনাদের কাছে ঘটনা দুটো শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। হয়তো একটু মানে আমার তো ডিস্টারবেন্স হয়েছে, কতটা গুছিয়ে বলতে পারলাম জানি না। কারণ এই যে এত বড় ভিডিওটা আপনারা শুনলেন, এটাকে কিন্তু আমি দুবার করে করতে হবে। কারণ একবার ওই পাশের ঘরে কাজ হচ্ছে, তো আমি একটু বারণ করে আসলাম। পরে ভিডিওটাকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে আবার নতুন করে আপনাদের শোনানোর জন্য ভিডিওটা করলাম। আগে একরকমভাবে বলেছিলাম, এখন একরকমভাবে বললাম। জানি না কোনটা ভালো হতো কোনটা খারাপ হতো, জানি না, সে বিচার করার দায়িত্ব আপনাদের। তবে আপনাদের কাছেও যদি কারোর কাছে যদি এরকম ঘটনা থাকে, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, ওই নম্বরে এসে একটা হাই লিখে দেবেন, আপনার ঘটনা পাঠাতে থাকবেন। আমাকে কিছু জিজ্ঞেস করার দরকার নেই, আপনি পাঠাবেন ঘটনা। আর যাদের কাছে ঘটনা নেই, আসবেন না, কোনো লাভ নেই, মানে বেকার তো হোয়াটসঅ্যাপ জ্যাম করে আপনি অনেক ঘটনা হোয়াটসঅ্যাপে এসে পড়ে আছে, অনেকের ঘটনা পাঠিয়েছেন, সেগুলো আমি বলিনি, আস্তে আস্তে বলবো। তো আর চ্যানেলটার সাথে থাকুন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন যদি ভালো লেগে থাকে। দেখুন আমি তো কোনো অডিও ক্লিপ আমি শোনাই না, আমি ফোরফ্রন্টে বসে আমি গল্প শোনাই, ঠিক আছে। মানে দেখুন আমার ডর ভয় খুব কম আছে, কারণ দেখুন যে আমাকে যেমন পাঠাবে আমি সেরকমই বলবো। আমি তারপরে 1 ইঞ্চি রং চড়াবো না, 1 ইঞ্চি তারপরে আমি সেই গোলাপি আভা দিয়ে সেটাকে ফুটিয়ে তোলবার চেষ্টা করবো না, কিচ্ছু না। কারণ যে পাঠিয়েছে সে বুঝে যাবে যে আমি আলতু ফালতু কথা এর মধ্যে ঢুকিয়েছি। সুতরাং যেটুকু আপনি বলবেন আমি সেটুকুই বলি, যেটুকু আমাকে যারা পাঠিয়েছে আমি সেইটুকুই বলেছি। বড় জোর হয়তো আমি কম বলতে পারি, বেশি কোনো দিন আমি বলি না, বা রং চড়িয়ে বলার আমার নেই। যতটুকু ঘটনা যা পাঠিয়েছে বলেছি। আর যদি কোনো ইনফরমেশন আমার ভুল থাকে আমাকে শুধরে দেবেন, কারণ আমি সর্বজ্ঞ নই, আর যারা পাঠিয়েছেন তাদেরও ভুল হতে পারে। সুতরাং যদি এরকম কোনো ভুলভ্রান্তি ধরা পড়ে আমাকে কমেন্টে লিখে জানাবেন যে এটা এই জায়গায় না এই জায়গায়, ঠিক আছে। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আবার দেখা হবে ঠিক এরকম কোনো বুধ সোমবার ইয়েতে। আমি 7 দিন বাদে আসলাম, কারণ আপনারা জানেন যে এই রিসেন্ট কিছু কিছু আছে না, এই খেলাধুলো চললে পরে তখন ভিউজ হয় না, ভিউজ হতে থাকে না, অনেকে মন দেয় না। আর দেখুন আমি তো নিজেও খেলা পাগল লোক। আমি মানে সেই 83 সালের সেই বিশ্বকাপ জেতা সেই তখনকার যুবক আমি, মানে তখন ওই মশাল নিয়ে বাড়ি পুড়িয়ে মানে আনন্দ করেছি। তো বুঝতেই পারছেন মানে হিউজ ইন্টারেস্ট হয়। তো আমারও মন সায় দেয় না যে তখন আমি গল্প বলি, আর বললেও অনেকে হয়তো শুনবে না, রাতের দিকে সেরকম ভিউজ হবে না অনেকে। যাই হোক আমি বললাম, শুনে দেখবেন কেমন লাগে। আপনার কাছে কোনো ঘটনা থাকলে পাঠাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আজকের মতো আবার দেখা হবে।